প্রিয় শিক্ষার্থী, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে আমি অসীম দাশগুপ্ত সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের পক্ষ থেকে এই অনলাইন শ্রেণী কার্যক্রম নিতে যাচ্ছি। তোমরা সবাই আজকের 8টি মনোযোগ দিবে এবং প্রয়োজনীয় তথ্য নিজ নিজ খাতায় লিখে নিবে। আজ আমি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে 4th অধ্যায় থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ পাঠ বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রকৃতি আমরা জানি বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি বৃহৎ বদ্বীপ। প্রথমে আমরা বাংলাদেশের অবস্থান, আয়তন, সীমারেখা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের আয়তন আমরা জানি 1,47,570 বর্গ কিলোমিটার। অবস্থান, বাংলাদেশটি কোথায় অবস্থিত? আমরা এখানে একটা মানচিত্র অঙ্কন করেছি। মানচিত্রে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে 20 ডিগ্রি উত্তর থেকে 27 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 27 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত। এই গেল উত্তর দক্ষিণের অবস্থান। পূর্ব পশ্চিমের অবস্থান, দ্রাঘিমা 88 ডিগ্রি 1 মিনিট উত্তর অক্ষরেখায় বাংলাদেশটি অবস্থিত এবং পূর্ব দ্রাঘিমায় বাংলাদেশটি অবস্থিত। 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। এবার সীমা, সীমা মানে সীমারেখা। বাংলাদেশটি সীমারেখা কোন কোন দেশ রয়েছে? আমরা জানি বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, রাজ্য ও আসাম। এখানে উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার। পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার। দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণে শুধু রয়েছে বঙ্গোপসাগর।
পশ্চিমে পশ্চিমবঙ্গ, পশ্চিমে রয়েছে শুধু পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আমি একটু আলোকপাত করি। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি বৃহৎ বদ্বীপ। এশিয়া মহাদেশের প্রধান তিনটি নদী দক্ষিণ এশিয়ায় প্রবাহিত হয়ে বাংলাদেশটি এশিয়ার দক্ষিণে রয়েছে। এই প্রধান তিন নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, বরাক নদী, এই তিনটা প্রধান নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশটি একটি বৃহৎ বদ্বীপের সৃষ্টি করেছে। এই তিন নদীর ধারা প্রবাহ বাংলাদেশকে একটি উর্বর ভূমিতে পরিণত করেছে। বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এখন আমি তিনটি ভাগ দেখাচ্ছি। বাংলাদেশের ভূপ্রকৃতিটা কি ধরনের? বাংলাদেশের ভূপ্রকৃতি তিন ধরনের। কিছু আছে পাহাড়ি অঞ্চল, বাংলাদেশের উত্তরে উত্তর পূর্বাঞ্চলে কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে, এরপরে কিছু রয়েছে মাঝামাঝি অঞ্চল, উচ্চভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ নদী পলি দ্বারা গঠিত এক বৃহৎ বিস্তীর্ণ সমভূমি, সমতল ভূমি। তাহলে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, 3 নম্বর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্রথমে আমরা টারশিয়ারি যুগের পাহাড় সম্বন্ধে আলোচনা করছি। টারশিয়ারি যুগের পাহাড় বাংলাদেশে শতকরা 12 ভাগ মানে 12% এলাকা জুড়ে গড়ে উঠেছে। টারশিয়ারি যুগে প্রায় 2 মিলিয়ন বছর পূর্বে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলি সৃষ্টি হয়েছে। এই পাহাড়গুলি আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমবর্তী। এই টারশিয়ারি যুগের পাহাড়কে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। টারশিয়ারি যুগের পাহাড়কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, উত্তর উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। প্রথমে আমরা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় নিয়ে একটু আলোচনা করছি। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলি কোথায় অবস্থিত? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি নাম শুনেছ তোমরা এই অঞ্চলগুলি। এছাড়া কক্সবাজার,
চট্টগ্রাম জেলার পূর্বাংশ নিয়ে এই অঞ্চল গঠিত। এই পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিউররহমান, যাকে আবার বিজয়ও বলা হয়। এটি বান্দরবান জেলায় অবস্থিত। এর উচ্চতা 1231 মিটার। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ক্রিওক্রাডম এই অঞ্চলের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর উচ্চতা 1230 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কদম ও সেল পাথর দ্বারা গঠিত। এরপর আমি আলোচনা করছি উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে জুড়ে কিছু পাহাড় রয়েছে। এগুলি কোথায় অবস্থিত? এগুলি হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল গঠিত। এই পাহাড়গুলোর উচ্চতা হচ্ছে 244 মিটারের বেশি নয়। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এদের উচ্চতা 30 থেকে 90 মিটার। এগুলোর মধ্যে চিকনাগুলা, খাসিয়া, জয়ন্তিয়া প্রধান। তাহলে আমরা টারসিয়ারি পাহাড় নিয়ে আলোচনা করলাম। এবার আমরা প্লাস্টিক সিঙ্গেলের সোপান নিয়ে আলোচনা করছি। প্লাস্টিক সিঙ্গেলের সোপান বাংলাদেশের 8% জায়গা জুড়ে রয়েছে। 25,000 বছর পূর্বে প্লাস্টিক সিঙ্গেলে বরফ গলা প্লাবনের দ্বারা এসব চত্বরভূমি গঠিত হয়েছে বলে অনুমান করা যায়। এই প্লাস্টিক সিঙ্গেলের সোপান সমূহকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায়। বরেন্দ্র ভূমি প্রথমত হচ্ছে বরেন্দ্র ভূমি, এরপরে মধুপুর, ভাওয়ালের গড়, এরপরে লালমাই পাহাড়। বরেন্দ্র ভূমি রয়েছে নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলা নিয়ে বরেন্দ্র ভূমি গঠিত। এই বরেন্দ্র ভূমি অঞ্চলের আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এ স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের। তাহলে এরপরে আমরা আলোচনা করছি মধুপুর ভাওয়ালের গড় নিয়ে। মধুপুর ভাওয়ালের গড় কোন কোন অঞ্চলে অবস্থিত? ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা জেলার অংশ নিয়ে মধুপুর ও ভাওয়ালের গড় গঠিত। এর আয়তন 4,103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 30 মিটার। মাটির রং লালচে ও ধূসর। লালমাই পাহাড়। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কুমিল্লা শহরের থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এই লালমাই পাহাড় বিস্তৃত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার। গড় উচ্চতা 21 মিটার। মাটির রং লালচে এবং মাটি, নুড়ি, বালি ও কঙ্কর মিশ্রিত। তাহলে আমরা এই দুইটা আলোচনা করলাম। এবার সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি নিয়ে আলোচনা করছি। তাহলে 12%, 8% ব্যতীত আর থাকে 80%। এই 80%
ভূমি নদী দ্রুত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ায় বর্ষাকালে বছরের পর বছর, যেমন পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, কর্ণফুলী, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীগুলোর প্রবাহিত ধারার কারণে বর্ষাকালে প্রতি বছরই বাংলাদেশে প্রায় বন্যার সৃষ্টি হয়। এই বন্যার পানির সঙ্গে পলিবাহিত মাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গড়ে উঠেছে। তাহলে বাংলাদেশের এই প্লাবন সমতল ভূমির আয়তন হচ্ছে 1,24,266 বর্গ কিলোমিটার। সমগ্র দেশের সমভূমির মাটির স্তর খুব গভীর এবং খুবই উর্বর। ফলে কৃষিজাত উৎপাদনের ক্ষেত্রে এই ভূমি বা সমভূমি ভূভাগ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আবার এই প্লাবন সমভূমি অঞ্চলগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন প্লাবন সমভূমি, পাদদেশীয় সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি, স্রোতজ সমভূমি। এই অঞ্চলে বিক্ষিপ্তভাবে অনেক জলাভূমি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলোকে স্থানীয়ভাবে বিল, ঝিল বা হাওর বলা, যেমন চলন বিল, মাদারীপুরের বিল। এই বিলগুলি বিখ্যাত বড় বড় বিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এখানে যে আলোচনা করলাম বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভাষায় ভাষায় বেশি বেশি অনুশীলন করবে এবং এর পাশাপাশি বাংলাদেশের একটি মানচিত্র তোমরা অঙ্কন করবে। এভাবে আমরা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে বাংলাদেশের মানচিত্রটা একটু ধারণা দিচ্ছি। এই যে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের ভূপ্রকৃতি দেখালাম। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করেছে। কাশিয়ারি যুগের পাহাড়, ওই যে এই চিহ্নিত করে দেখানো হলো, এই চিহ্নিত অঞ্চলগুলি কাশিয়ারি যুগের পাহাড়। গোল গোল করে চিহ্নিত অঞ্চলগুলো প্লাস্টিক শীতকালের সোপান। বাংলাদেশের মাঝামাঝি ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলায় রয়েছে। এছাড়া সমগ্র বাংলাদেশ ফোটা ফোটা চিহ্নিত করে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চল দেখানো হয়েছে। এভাবে সুন্দর করে তোমরা একটি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করবে। বাংলাদেশের 3টি বৃহৎ নদী, পদ্মা নদী, যমুনা নদী, মেঘনা নদী দেখানো হয়েছে। এরপরে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে। বাংলাদেশের সীমারেখা দেখানো হয়েছে। পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া একটি কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মাঝামাঝি দিয়ে 3.5 উত্তর অক্ষরেখা, এই কর্কট ক্রান্তি রেখা দেখানো হয়েছে। এভাবে তোমরা একটি মানচিত্র অঙ্কন করবে। আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আমাদের ক্লাসটি প্রথম সপ্তাহের ক্লাস। প্রথম সপ্তাহ 2-3-21 তারিখ, অ্যাসাইনমেন্ট জমা 7-3-21 তারিখ। অ্যাসাইনমেন্ট কি হবে? অ্যাসাইনমেন্ট হবে এই অধ্যায়ে, চতুর্থ অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অ্যাসাইনমেন্টের বিষয়। অ্যাসাইনমেন্টের বিষয় বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের দুর্যোগ, এর উপর তোমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে নোট তৈরি করে নিয়ে আসবে। এরপরে বাংলাদেশের মানচিত্র অঙ্কন।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই অধ্যায়টি বেশি বেশি অনুশীলন করবে। আজ এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জ্ঞাপন করে আমি